নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যভেদী বাসব থেকে নেওয়া একটি রহস্য উপন্যাস কিন্নর কিংসুকের পরবর্তী অংশ। পরের দিন ভোর হবার পরই অন্য জীবন আরম্ভ হলো শশাঙ্কর। উপস্থিত বাঁচতে গেলে মৃগাঙ্ককে অনুসরণ করা ছাড়া আর উপায় নেই। এক পেট খিদে নিয়ে সৎ জীবনকে কতদিন আঁকড়ে থাকা যাবে? এরপর কেটে গেছে দিনের পর দিন। বড় বড় শহরে গিয়ে উপস্থিত হয়েছে ওরা। অভিজাত হোটেলগুলোতে গিয়ে উঠেছে নিজেদের নামী পরিচয় দিয়ে। বোকা বড়লোকদের মুণ্ডপাত করেছে সেখানে। অবশ্য মুণ্ডপাত করতে গিয়ে নানা রকম কারসাজির সাহায্য নিতে হয়েছে। কখনো তাসের বাজিতে, কখনো বড় কোনো কোম্পানির শেয়ার বিক্রি করার অছিলায়, আবার কখনো নির্জন কোথাও ভুলিয়ে নিয়ে গিয়ে স্রেফ ছিনতাই। এইভাবে দিন কাটছিল। মৃগাঙ্কর পকেটে টাকা ফুলে উঠছিল ক্রমেই। শশাঙ্ক পাচ্ছিল মাসিক ৩০০ টাকা করে মাত্র। এতে যে কিছু মন কষাকষি হচ্ছিল না তা নয়। একদিন শশাঙ্ক পরিষ্কারভাবে পড়ল, আমার পাওনাটা আমি বোধহয় ঠিকমতো পাচ্ছি না। মৃগাঙ্ক ঠোঁট বেঁকিয়ে বলল, তোমার টাকার লোভ ক্রমেই বেড়ে চলেছে লক্ষ্য করছি। লোভ নয়, প্রাপ্য। তুমি আর আমি একই সঙ্গে টাকা রোজগার করি, অথচ তুমি নেবে পুরো আর আমি পাবো শুধু মাসোহারা। বেশ বলতে কইতে শিখেছ দেখছি আজকাল। হ্যাঁ, তুমি মাসোহারাই পাবে। কেন পাবে জানো? কারণ সমস্ত পরিকল্পনাগুলো বেরোয় আমার মাথা থেকে, তাই। শশাঙ্ক আর কিছু বলল না, গুম হয়ে রইল। অমৃতসর থেকে ওরা আগ্রায় এসেছিল, কিন্তু আগ্রায় কাজকর্মের বিশেষ সুবিধা হচ্ছিল না। কোনো জাঁজরেল মক্কেল চোখে না পড়ায় এই অসুবিধা। অগত্যা ওদের কানপুর চলে আসতে হলো। এখন এখানে কোনো চামড়ার ব্যবসায়ীকে ঘায়েল করতে পারলেই ব্যবসার মন্দ ভাবটা কাটানো সম্ভব হবে। ওরা একটা হোটেলে গিয়ে উঠল। বলা বাহুল্য, হোটেলটি অভিজাত শ্রেণীর। মালপত্র রেখে মৃগাঙ্ক বেরিয়ে পড়ল শিকারের সন্ধানে। শশাঙ্ক রইল হোটেলে। মৃগাঙ্ক ঘুরতে ঘুরতে কানপুরের মর্যাদাময় অঞ্চলে এসে উপস্থিত হল। এখানকার এক প্রথম শ্রেণীর হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সঙ্গে ওর আলাপ ছিল। এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারটি বিদেশি মালের চোরা কারবারে সিদ্ধহস্ত। সেই সুবাদেই মৃগাঙ্কর সঙ্গে দিওয়ান শরণের আলাপ। মৃগাঙ্ককে দেখে শরণ সকলরবে বললেন, কি আশ্চর্য, তুমি কবে এলে? আজই। তারপর তোমার খবর কি? মার্কেট খুব ভালো। আমারও তাই। এখন হোটেলে কোনো রইস আছে নাকি? রহিস কি বলছো? এক রাঘব বল আছে। রাঘব বল? হ্যাঁ হে। কে সে? তোমার পরিচিত, সেই হীরের ব্যবসায়ী সৌদি আরবিয়ানটা। কে? ইসরার খালেদ এখানে এসে উঠেছে নাকি? তবে আর বলছি কি। মৃগাঙ্কর চোখ দুটো নেচে উঠল। একবার এই হোটেলেই একটুর জন্য এই সৌদি আরবের ব্যবসায়ীকে গাঁথতে পারেনি। এবার কোনো মতেই লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না। আছে নাকি নিজের ঘরে এখন? আছে। একটা সিগারেট ধরালো মৃগাঙ্ক। তারপর কেসটা শরণের দিকে এগিয়ে বলল, তার হাবভাব দেখে কিরকম বুঝছো? সঙ্গে মোটা কিছু আছে না সবই ব্যাংকড্রাফটের ব্যাপার? কেস থেকে সিগারেট তুলে নিল শরণ। বলল, টাকা কড়ি সঙ্গে কি আছে বলতে পারছি না, তবে গয়নার বাক্স সঙ্গে আছে। হতেই হবে। রুম নাম্বার কত? 182। আমাকে কিন্তু ফাঁকি দিও না। নিশ্চয়ই না। মৃদু হেসে মৃগাঙ্ক সিঁড়ির দিকে পা বাড়ালো। নির্দিষ্ট ঘরের দরজায় গিয়ে টোকা মারল। দরজা খুললেন স্থূলাঙ্গ ইসরার খালেদ স্বয়ং। মৃগাঙ্ককে দেখে সবিস্ময়ে বললেন, কি আশ্চর্য, আপনি ভালো আছেন মিস্টার খালেদ?
হ্যাঁ, আপনি আসুন মিস্টার চোপড়া, ঘরের ভেতরে আসুন। মিস্টার চোপড়া নামেই ইসরার খালিদের কাছে পরিচিত মৃগাঙ্ক। মৃগাঙ্ক ঘরের মধ্যে গেল। হোটেলে এসেই শুনলাম আপনি এসেছেন, তাই দেখা করতে এলাম। খুব ভালো করেছেন। কেমন ব্যবসা চলছে আপনার? ইসরার খালিদ জানেন মৃগাঙ্ক একজন বড় কাপড়ের ব্যবসাদার। মন্দ নয়। আপনার? কথাবার্তা অবশ্য সমস্ত ইংরেজিতে হচ্ছিল। একগাল হাসলেন খালেদ, বললেন, আল্লাহর অনুগ্রহে এই বছরটা আমার বেশ ভালোই যাচ্ছে। ভালো দরেই সর্বত্র মাল ছাড়তে পারছি। আপনার আরও শ্রীবৃদ্ধি হোক। তারপর কানপুরে এলেন যে, ব্যবসার খাতিরে নিশ্চয়? মাথা নেড়ে মৃগাঙ্ক বলল, আর বলেন কেন, আমার এক জমিদার বন্ধুকে নিয়ে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। কেন কেন? তার কিছু হিরে সেট করা গয়নার দরকার। কিছু মনোমতো জিনিস পাওয়া যাচ্ছে না। দিল্লি আগ্রা ঘুরে কানপুরে এসেছি, দেখা যাক এখানে মনোমতো জিনিস পাওয়া যায় কিনা। সাগ্রহে খালেদ বললেন, অন্য কোথাও না গিয়ে আপনার বন্ধুটি আমার কাছে এলেই তো পারেন। আমি বোধহয় তাকে খুশি করতে পারবো। আকাশের চাঁদ পাওয়ার ভঙ্গিতে মৃগাঙ্ক বলল, আপনার কাছে কিছু হীরের গয়না আছে নাকি? কিছু মানে? কত চাই? যাক, বাঁচা গেল। নিজের ব্যবসাপত্র ফেলে এই খামখেয়ালি বন্ধুটিকে নিয়ে ছোটাছুটি করতে করতে হয়রান হয়ে পড়েছিলাম। বড় লোকের খেয়াল বোঝেন তো। তাহলে তাকে এখানে নিয়ে আসি, কি বলেন? নিশ্চয়ই। তবে তাকে ডেকে আনবার আগে আমি একবার গয়নাগুলো দেখে নিলে ভালো হতো। বেশ তো, এখুনি দেখাচ্ছি। ইসরার খালিদ পাশের ঘরে চলে গেলেন। কয়েক মিনিট পর ফিরে এলেন মাঝারি সাইজের একটা সুটকেস হাতে করে। সুটকেস খুলে গয়নাগুলো দেখালেন। অসংখ্য হীরের অপূর্ব সমাবেশ। লোভে মৃগাঙ্কর সমস্ত শরীর দুমড়ে এলো। সে কিন্তু সহজভাবেই গয়নাগুলো নাড়াচাড়া করে বলল, মনে হয় পছন্দ হবে। ঘরে টেলিফোন আছে? আমি তাহলে এখুনি কথা বলে নিতে পারি তার সঙ্গে। ফোন আছে বই কি, পাশের ঘরে আছে, আসুন। ইসরার খালিদ সুটকেস বন্ধ করে পাশের ঘরে এসে ফোনটা দেখিয়ে দিলেন। মৃগাঙ্ক রিসিভার তুলে নিয়ে সংযোগ ঘটিয়ে নিচু গলায় কথা বলল কার সঙ্গে। তারপর খালিদের কাছে এসে বলল, সব কথা শুনে খুব খুশি হলেন উনি। কখন আসবেন বললেন? বিকেল 4টের সময়। এরপর আরও কিছুক্ষণ সাধারণ কথাবার্তার পর ওখান থেকে বিদায় নিল মৃগাঙ্ক। খাওয়া দাওয়া সেরে শশাঙ্ক বিছানায় শুয়েছিল। উত্তরপ্রদেশের বিখ্যাত দৈনিক লিডারের পাতা ওল্টাচ্ছিল। মৃগাঙ্ক সে কখন বেরিয়ে গেছে এখনো দেখা নেই। কোথায় গেছে কে জানে। যখন যায় কিছুই বলে যায় না। এই সময় মৃগাঙ্ক ফিরল। বিছানার এক পাশে বসে বলল, ভাগ্য আমাদের খুব ভালো, কানপুরে পা দিতে না দিতেই এক জবর শিকার পাওয়া গেছে। তাই নাকি? আমার মুখ থেকে ইসরার খালেদের কথা শুনেছ? তারই সঙ্গে যোগাযোগ হয়ে গেল। অনেক টাকার গয়না রয়েছে তার কাছে। সেগুলো হাতাতে চাও, এই তো? বলা বাহুল্য। কিন্তু কিভাবে? 4টের সময় তোমাকে আমার সঙ্গে জমিদার নন্দন সেজে ওখানে যেতে হবে। তারপর? আমি যেতে পারবো না। যেতে পারবে না মানে? এত বড় দাঁওটা হাত ফসকে যাবে নাকি? যাই যাবে। শশাঙ্ক নির্বিকারভাবে বলল, তোমার লাভের জন্য আমি প্রাণপাত করতে পারবো না। তুমি হাজার হাজার টাকা লাভ করবে, আমি পাবো মাস গেলে মাত্র 300 টাকা। সবসময় সস্তায় কিস্তি মারতে চাইলে হয় নাকি? আহা হা, তুমি এত সিরিয়াস হয়ে পড়ছো কেন? এবার যা লাভ হবে আমাদের দুজনের ভাগ 50-50। কেমন হলো তো? কথাটা মনে রেখো। নিশ্চয়ই রাখবো। এখন শোনো তোমায় কি করতে হবে। তুমি আর আমি খালেদের রুমে যাব। স্বাভাবিকভাবেই সামনের ঘরে বসবো আমরা। খালেদ আমাদের গয়না দেখাবে। এই সময় কোনো অছিলায় আমি ঘর থেকে বেরিয়ে যাব। বেরিয়েই ফোন করব। ফোন আছে শোবার ঘরে, কাজেই খালেদ সামনের ঘর থেকে শোবার ঘরে যাবে ফোন ধরতে। তুমি এই অবসরে গয়না সমেত সুটকেসটা নিয়ে চম্পট দেবে।
হোটেলের গেটের কাছে আমি তোমার জন্য অপেক্ষা করব। তারপর? সে ব্যবস্থা করেছি। খালেদের ঘর থেকেই আমি রিজার্ভেশনে ফোন করেছিলাম। জায়গা আছে খবর পেয়ে এখানে ফেরার আগেই 2টো প্লেনের টিকিট কিনে এনেছি। যাব কোথায়? বেনারস, ওখান থেকে কলকাতা। কাঁটায় কাঁটায় 4টের সময় শশাঙ্ককে সঙ্গে নিয়ে ইসরার খালেদের কাছে এলো মৃগাঙ্ক। অপূর্ব দেখাচ্ছে শশাঙ্ককে। পরনে তার চকোলেট রঙের ডেক্রনের ট্রাউজার, গায়ে টেলারের প্রিন্স কোট, আঙুলে গোটা তিনেক দামি আংটি, কানে দুতিযুক্ত টপ, আর আছে সুন্দর তীক্ষ্ণ মুখখানা। সব মিলিয়ে তাকে অত্যন্ত অভিজাত বলে মনে হচ্ছে। মৃগাঙ্ক পরিচয় দিল। ইনিই প্রতাপনগরে কুমার প্রেম কিশোর, আর ইনিই হলেন বিখ্যাত অলংকার বিক্রেতা ইসরার খালেদ। খালেদ মহা সমাদরে শশাঙ্ককে আহ্বান জানালেন, বসালেন। আগে থেকে আনিয়ে রাখা সুগন্ধময় কফি পরিবেশন করলেন। কফি পর্ব শেষ হলে শশাঙ্ক বলল, এবার তাহলে গয়নাগুলো দেখতে হয় মিস্টার ইসরার। আপনি আমাকে 2 মিনিটের জন্য ক্ষমা করুন মিস্টার প্রেমকিশোর। খালেদ বললেন, এক্ষুনি আমি গয়নাগুলো নিয়ে আসছি। মৃগাঙ্ক মিনিট খানেক আগেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল বাথরুমে যাবার অজুহাতে। খালেদ গয়নার সুটকেস নিয়ে এলেন। শশাঙ্ক গম্ভীরভাবে গয়নাগুলো পরীক্ষা করতে লাগল। এই সময় ঝনঝনিয়ে টেলিফোন বেজে উঠল পাশের ঘরে। ইসরার খালেদ কোচ থেকে উঠে বললেন, আমি ফোন অ্যাটেন্ড করেই আসছি। শশাঙ্ক একটা বালা পরীক্ষা করতে করতে মাথা হেলালো। খালেদ দ্রুত পায়ে পাশের ঘরে গেলেন, আর কাল বিলম্ব না করে সুটকেসের ডালা বন্ধ করে টেবিলের ওপর থেকে সুটকেসটা তুলে নিয়ে ঘর থেকে নিষ্ক্রান্ত হলো শশাঙ্ক। প্রায় দৌড়তে দৌড়তে এলো গেটের কাছে। মৃগাঙ্ক দাঁড়িয়েছিল সেখানে। চলন্ত একটা ট্যাক্সি থামিয়ে তাতে চেপে বসল দুজনে। বায়ুবেগে ধাবিত হলো ট্যাক্সি। কিছু দূর যাবার পর ট্যাক্সি পরিবর্তন করে এয়ারপোর্টে গেল। আধ ঘন্টার মধ্যেই বেনারসগামী প্লেনে রওনা হয়ে গেল ওরা। বেনারসে পৌঁছে পরের দিনের ফ্লাইটে 2টো কলকাতা সিট বুক করল মৃগাঙ্ক। রাতটা কাটাবার জন্যে দুজনে এসে উঠল বেনারস লজে। এতক্ষণে গয়নাগুলো ভালো করে দেখবার অবকাশ পেল ওরা। শশাঙ্ক বলল, 1000-20 হবে, কি বলো? 20,000? তোমার কোনো ধারণাই নেই। এই গয়নাগুলোর দাম কম করেও 2 লাখের কাছাকাছি। বলো কি? যাক, কিছুদিনের জন্য আমরা নিশ্চিন্ত। এবার তাহলে ওগুলো ভাগ করে নেওয়া যেতে পারে। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? কলকাতা গিয়েই ভাগাভাগি করা যাবে। ভোরে প্লেনেই শশাঙ্ক আর মৃগাঙ্ক কলকাতা রওনা হলো। নিজেদের চেহারারও অদল বদল করে নিল। মৃগাঙ্ক নিজের অনেক দিনের আদরের গোঁফ দাড়ি সম্পূর্ণ কামিয়ে ফেলল। শশাঙ্ক ক্রেপ আর স্পিরিট গামের সাহায্যে চমৎকার এক দাড়ির অবতারণা করল নিজের মুখে। প্লেন ছাড়ল বেলা 9টার সময়। যাত্রী খুব বেশি ছিল না এই গ্লোবমাস্টার আকাশযানটিতে। একটানা উড়ে চলেছে প্লেনখানা। শশাঙ্ক অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিল ওদের সামনের সিটের একজোড়া পাঞ্জাবি তরুণ তরুণীর সন্দেহজনক হাবভাব। উৎকর্ণ হয়ে রইল কি কথাবার্তা হয় শোনবার জন্যে। কিছুক্ষণ একাগ্র থাকার পর খাপছাড়াভাবে 2-4টে কথা কানে এলো। শশাঙ্কর অনুমান করে নিতে কষ্ট হলো না যে ওরাও কোনো বেআইনি কাজে লিপ্ত আছে। মৃগাঙ্ক হেলে বসে ঢুলছিল। শশাঙ্ক তাকে ধাক্কা দিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলল। মৃগাঙ্ক তন্দ্রাজড়িত গলায় বলল, যে যা করছে করতে দাও, পরের ব্যাপারে নাক গলিয়ে আমাদের লাভ কি? যথাসময়ে দমদমে ল্যান্ড করল গ্লোবমাস্টার। ওরা ইন্ডিয়ান এয়ারলাইন্সের বাসে না গিয়ে ট্যাক্সিতেই কলকাতা যাবার মনস্থ করল। ট্যাক্সি স্ট্যান্ডে এসে লক্ষ্য করল সেই পাঞ্জাবি জোড়াটিও ট্যাক্সিতে উঠে ড্রাইভারকে মিডলটন রোডের একটা হোটেলে যাওয়ার নির্দেশ দিল। কি মনে হওয়ায় মৃগাঙ্ক নিজের ট্যাক্সি চালককে নির্দেশ দিল ওই একই হোটেলে যাওয়ার জন্যে। বিস্মিত গলায় শশাঙ্ক বলল, ওই হোটেলে যাচ্ছ যে? চলোই না, দেখা যাক
ওদের কার্যকলাপ সত্যিই সন্দেহজনক কিনা। হোটেল গ্রিন ভিউকে ঠিক প্রথম শ্রেণীর হোটেল বলা চলে না। মৃগাঙ্ক এই হোটেলেই উঠেছে শশাঙ্ককে নিয়ে। সেই পাঞ্জাবি জোড়ার পাশের ঘরটাই ওরা ভাড়া নিয়েছে। কাউন্টার ক্লার্কের হাতে 20 টাকা গুঁজে দিতেই তাদের নাম জানা গেছে, মিস্টার ও মিসেস কাপুর। আরও জানা গেছে এই হোটেলে তাদের আগমন হয় প্রতি মাসেই, এবং তারা এলেই প্রত্যহ সন্ধ্যা থেকে সারা রাত্রি পর্যন্ত অনেকে আসেন তাদের সঙ্গে দেখা করতে। ওরা খড় দৃষ্টি রাখল পাঞ্জাবি দম্পতির ওপর। দুজনেই কেমন টাকার গন্ধ পাচ্ছে। ফাঁকতালে যদি কিছু লাভ হয়ে যায় মন্দ কি? ওরা লক্ষ্য করল দুপুরে কাপুর কোথায় বেরিয়ে গেল। ফিরল বিকেল 5টার পর। তারপর থেকেই তার ঘরে নানা জাতের লোকের আসা যাওয়া আরম্ভ হলো। ব্যাপার কি? আগন্তুকরা ঘরের মধ্যে 2-1 মিনিট থেকেই বেরিয়ে যায়, আবার নতুন আগন্তুকের আগমন হয়। এইভাবে চলল প্রায় রাত 2:30 অবধি। ওদের দুজনের বিস্ময়ের ক্রমেই সীমা ছাড়িয়ে যাচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, হোটেলের ম্যানেজার মাঝে মাঝে এসে কাপুরের সঙ্গে দেখা করে যাচ্ছে। দ্বিতীয় দিন দুপুরবেলা নিজেদের কর্মপন্থা ঠিক করে ফেলল মৃগাঙ্ক ও শশাঙ্ক। দুজনেই টাকার গন্ধ পাচ্ছে। সুতরাং ফাঁকতালে কিছু যদি রোজগার হয়ে যায় মন্দ কি? ক্রমে দুপুর গড়িয়ে বিকেল হলো, সন্ধ্যাও হলো এক সময়। ঘড়ির কাঁটা সরে যেতে লাগলো মাঝরাতের দিকে। আজও যথা নিয়মে দুপুরে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল কাপুর। ফিরেছে সন্ধ্যার কিছু আগে। তারপর থেকেই বহু লোক তার ঘরে আসা যাওয়া আরম্ভ করেছে। কিন্তু তাদের আসা যাওয়া এত নিঃশব্দে সমাধা হচ্ছে যে তাও লক্ষ্য না করে উপায় নেই। সবই কেমন সন্দেহজনক। 2টো বেজে গেল ক্রমে। লক্ষ লক্ষ মানুষের কলকাতা ঘুমের কোলে ঢলে আছে। গ্রিন ভিউ হোটেলের বোর্ডাররা স্বপ্নের জাল বুনছে। তারা কেন জেগে থাকবে এই গভীর রাতে? শুধু পাশাপাশি 2টি ঘরের 4 জন প্রাণীর চোখে ঘুম নেই। 45 মিনিটের উপর হয়ে গেল কাপুরের ঘরে কেউ আসেনি। আর অপেক্ষা করার কোনো সঙ্গত কারণ খুঁজে পেল না মৃগাঙ্ক ও শশাঙ্ক। দুজনেই নিজেদের ঘর থেকে বেরিয়ে কয়েক মিনিট অপেক্ষা করল বারান্দায়। তারপর এগিয়ে গিয়ে কাপুরের ঘরের দরজায় টোকা মারল। খুলে গেল দরজা। দুজনে ঘরে প্রবেশ করে দেখল একটা ক্যাশ বাক্সের সামনে মিসেস কাপুর বসে রয়েছে। বাক্সর ডালাটা খোলা। অজস্র নোট রয়েছে ওই ডালা খোলা বাক্সের মধ্যে। মিসেসের হাত কয়েক দূরে মিস্টার বসে। তার সামনে বিরাট এক টেবিল। টেবিলের ওপর বোধহয় 1000 খানেক কাগজের মোড়ক রাখা রয়েছে। ওদের দেখে কাপুর বলল, কতটা চাই? মৃগাঙ্ক ভ্রু কুঁচকে বলল, মালটা দেখি। একটা মোড়ক এগিয়ে ধরল কাপুর। মোড়ক খুলতে যে পদার্থ চোখে পড়ল তা কোকেন ছাড়া আর কিছুই নয়। এতক্ষণে সমস্ত রহস্য পরিষ্কার হলো। এরা কোকেনের চোরা কারবার করছে। কোকেনখোরেরা পুলিশের চোখ বাঁচিয়ে রাতের অন্ধকারে এখানে এসে মাল নিয়ে যাচ্ছে। যারা মাল নিয়ে যাচ্ছে তারা এই ব্যবস্থার সঙ্গে বিশেষ পরিচিত সন্দেহ নেই। অবস্থা দেখে মনে হয় হোটেলের ম্যানেজারের প্রশ্রয় না থাকলে এরকমটা হওয়া সম্ভব নয়। কাপুর বলল, দেখবার কিছুই নেই, চমৎকার জিনিস। দাম অবশ্য কিছু বেশি পড়বে। পুলিশের চোখ বাঁচিয়ে বিদেশ থেকে আমদানি করতে হয়, ঝক্কি আর খরচ দুই বেশি, বোঝেন তো। মৃগাঙ্ক মোড়ক ফিরিয়ে দিয়ে বলল, আমার এই সমস্ত জোলো মালে দরকার নেই। আমি তাকে কথা শেষ করতে না দিয়ে কাপুর বলল, জোলো মাল? কি বলছেন? ক্লাস 1 মাল বলুন। চুলোয় যাক তোমার কোকেন। এ সমস্ত জিনিসে আমার ইন্টারেস্ট নেই। আমি চাই ক্যাশ বাক্সর মধ্যেকার এই নোটগুলো। কাপুর আর্ত চিৎকার করে উঠল, নোট! মিসেস কাপুরের গলা চিরেও আর্তনাদ বেরিয়ে এলো। চিৎকার করবার চেষ্টা করবেন না। আমার হাতে কি আছে দেখতে পাচ্ছেন? আপনাদের বাচালতাই আপনাদের মৃত্যুর কারণ হতে পারে। মৃগাঙ্ক পকেট থেকে রিভলভার বার করে এনেছে। আপনারা? আমি তো আমাদের জন্ম ইতিহাস জানাবার জন্য এখানে আসিনি।
কোকেন বিক্রি করা কালোর টাকাগুলো আমার চাই। শশাঙ্ক, আর দাঁড়িয়ে থেকো না, ক্যাশ বাক্স থেকে টাকাগুলো তুলে নাও। মিসেস কাপুর ক্যাশ বাক্স আঁকড়ে ধরল। শশাঙ্ক এগিয়ে গিয়ে এক ঝটকায় তাকে সরিয়ে দিল। ক্যাশ বাক্স থেকে নোটের তাড়াগুলো তুলে নিয়ে দুভাগ করে নিজের পকেটে রাখল। কিন্তু শেষ রক্ষা হলো না নির্বিঘ্নে। বিপর্যয় ঘটল এই সময়। কাপুর ঝাঁপিয়ে পড়ল। শশাঙ্ক সরে গিয়েছিল। সে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ল মৃগাঙ্কর ঘাড়ে। রিভলভারের ট্রিগারের উপর মৃগাঙ্কের আঙুল ছিল। হতর্কিতে ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গেই গুলি ছুটে গেল। পর মুহূর্তে করুণ চিৎকারে রাতের নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল। বুলেটের ধাক্কায় ঘরের আর এক প্রান্তে গিয়ে পড়েছে কাপুর। রক্তে ভিজে উঠল কার্পেট। যন্ত্রণায় ছটফট করতে লাগলো সে। মৃগাঙ্ক হতবম্ব হয়ে গেছে। শশাঙ্ক কিন্তু মনের ব্যালেন্স হারায়নি। কাল বিলম্ব না করে ঘর থেকে বেরিয়ে এলো। তার সামনে এখন সুবর্ণ সুযোগ উপস্থিত। একে অবহেলা করলে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা হবে। মৃগাঙ্ক তাকে অনেক ঠকিয়েছে। আজ তাকে চূড়ান্তভাবে ঠকাবে সে। এতে পাপ নেই, কোনো পাপ নেই। সে ঘর থেকে বেরিয়ে এসেই বাইরের দিক থেকে দরজার ছিটকে নিয়ে আটকে দিল। দ্রুত পায়ে নিজেদের ঘরে গিয়ে হাতে তুলে নিল গয়নার সুটকেসটা। কোকেন বিক্রির অজস্র টাকা পকেটে তো আছেই। এগিয়ে চলল ল্যাট্রিনের দিকে। কাপুরের দরজায় তখন প্রচণ্ড ধাক্কা পড়ছে। ধাক্কা দিচ্ছে মৃগাঙ্ক। এটা কি আর শশাঙ্ক সাড়া দেবে না? এখন সে স্বাধীন, অনেক টাকার মালিক। মৃগাঙ্ক সুরকে চেনে না, কোনোদিন চিনত না, নাম পর্যন্ত শোনেনি কখনো। শশাঙ্ক, দরজা খোলো, প্লিজ, দরজা খোলো। আমার সর্বনাশ এইভাবে করো না। খোলো, খুলে দাও দরজা। মৃগাঙ্কর গলা দিয়ে করুণ আকুতি ঝরে পড়ছে। শশাঙ্কর মুখে উপচে পড়া হাসি। বিদায় বন্ধু, বিদায়। ল্যাট্রিন সংলগ্ন ম্যাথর আসার ঘোরানো সিঁড়ি দিয়ে শশাঙ্ক বাগানে নেমে গেল। হোটেলের মধ্যে তখন ছুটোছুটি আরম্ভ হয়ে গেছে। বোরারা চেঁচামেচি করছেন। প্রকৃত ঘটনাটা কি, গুলির আওয়াজ এলো কোন ঘর থেকে, এখনো কেউই হয়তো বুঝে উঠতে পারেনি। ও সমস্ত বিষয় নিয়ে মাথা ঘামাবার অবসর শশাঙ্কর এখন নেই। সে বাগানের পাঁচিল টপকে রাস্তায় গিয়ে নামল। তারপর মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। ভোর হয়েছে বেশ কিছুক্ষণ আগে। চৌরঙ্গি পাড়ার এক অভিজাত হোটেলের 223 নম্বর ঘরের বোর্ডারের ঘুম ভেঙে গেল। দামি বিছানায় এপাশ ওপাশ করে উঠে পড়ল সে। কাল রাত্রের ঘটনা এখন দুঃস্বপ্নের মতোই তার মনে পড়ছে। কাপুর কি মারা গেছে? মৃগাঙ্ক কি ধরা পড়েছে পুলিশের হাতে? এই প্রশ্ন দুটির উত্তর দিতে পারে আজকের যে কোনো দৈনিক সংবাদপত্র। সুতরাং এখন প্রধান কাজ হলো যে কোনো একটি দৈনিক পত্র সংগ্রহ করা। শশাঙ্কর মুখে এখন নকল দাড়ি নেই। সে হাত বাড়িয়ে টেলিফোনের রিসিভারটা তুলে নিল। ফোনে কাউন্টার ক্লার্ককে বলল, এখুনি 223 নম্বর ঘরে যেন একখানা বাংলা দৈনিকপত্র পাঠিয়ে দেওয়া হয়। মিনিট পাঁচেকের মধ্যেই কাগজ এলো। প্রথম পাতার নিচের দিকে খবরটা ছাপা হয়েছে। সাগ্রহে পড়ল শশাঙ্ক। গভীর রাত্রে মিডলটন রোডে লোমহর্ষক হত্যাকাণ্ড। গতকাল মিডলটন রোডের একটি হোটেলের জনৈক পাঞ্জাবি যুবক খুন হইয়াছে এবং একটি তরুণীকে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়াছে। সংবাদে প্রকাশ, হোটেলের ম্যানেজার প্রায় রাত 2:30 ঘটিকার সময় গুলির আওয়াজ শুনিতে পান। তিনি শব্দ লক্ষ্য করিয়া দ্বিতলে আসেন এবং একটি লোককে বাগানের মধ্য দিয়া পলাইতে দেখেন। অন্যান্য বোর্ডারের সাহায্যে লোকটিকে গ্রেপ্তার করা হয়। তাহার কাছে রিভলভার ছিল। ধৃত ব্যক্তি একদিন পূর্বে অন্য একজনের সহিত এখানে ঘর ভাড়া লইয়াছিল। পুলিশে খবর দেয়া হয়। পুলিশ আসিয়া মৃতদেহ আবিষ্কার করে। বহু গ্রেন কোকেনও তাহাদের দৃষ্টিগোচর হয়। ধৃত ব্যক্তির সঙ্গীটিকে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। পুলিশ অনুমান করে কোনো গভীর চক্রান্ত এই হত্যাকাণ্ডের সহিত জড়িত, ইত্যাদি। অত্যন্ত খুশি মনে দৈনিকখানা সরিয়ে রাখল শশাঙ্ক। যাক, আর কোনো ভাবনা নেই। মৃগাঙ্ক ধরা পড়েছে। এর পরের ইতিহাস সংক্ষিপ্ত। কিছুদিন বিচার চলার পর মৃগাঙ্কর 20 বছর সশ্রম কারাদণ্ড হয়ে গেল। শশাঙ্ক নিশ্চিন্ত মনে ব্যবসায় নামল।
কোকেন বিক্রির যে 1,00,000 টাকা সঙ্গে এনেছিল তারই অর্ধেক দিয়ে লোহার কারবার আরম্ভ করল। গয়না বিক্রির কথা সে মোটেই চিন্তা করল না, কারণ এখন ও পথ বাড়ালেই ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা। ব্যবসা জমে উঠল। শশাঙ্কর এখন তুঙ্গে বৃহস্পতি। যাতে হাত দিচ্ছে তাতেই টাকা। 3 বছরের মধ্যে ট্যাংরায় কারখানা ফেদে বসল। আর সেই কারখানাই এখন বিরাট আকার নিয়েছে। প্রায় 2,000 লোক কাজ করে সেখানে। সরকারের কিছু চাহিদা মেটাতে পারছে এই কারখানা। আর ভাববেন না শশাঙ্ক, অতীতের কথা ভাবতে গেলেই সারা শরীর ঝিমঝিম করে ওঠে তার। কোথায় সশব্দে 3টে বাজল, রাত 3টে। এ তল্লাটে এখন বোধহয় আর কেউ জেগে নেই। শীতের এই ঝাঁঝা রাতে সকলেই ঘুমের কোলে ঢলে রয়েছে। চিন্তার অথৈ সমুদ্রে হাবুডুবু খেতে খেতে তিনিই শুধু জেগে আছেন। কিন্তু আর নয়, এবার বিছানায় আশ্রয় নেবেন শশাঙ্ক। ঘুমোবার চেষ্টা করবেন। ঘুমিয়ে পড়লে অন্তত কিছুক্ষণ মৃগাঙ্ককে ভুলে থাকা যাবে। শশাঙ্ক স্লথ গতিতে এগিয়ে গিয়ে বিছানার ওপর বসলেন। বেশ বেলায় ঘুম থেকে উঠলেন শশাঙ্ক। এপাশ ওপাশ করতে করতে প্রায় 3:45 সময় ঘুমিয়েছিলেন তিনি। ঘর থেকে বেরিয়ে বাথরুমে যাবার পথে তার সঙ্গে সোমার দেখা হলো। মন স্নিগ্ধ হয়ে উঠল তার। অনিন্দ সুন্দর না হলেও বেশ দেখতে সোমাকে। একহারা ও দীর্ঘাঙ্গী। গায়ের রং দুগ্ধধবল না হলেও ওকে ফর্সা বলা যায়। সোমা চিন্তিত গলায় বলল, তোমার এত বেলায় ঘুম ভাঙল কাকা? শরীর খারাপ হয়নি তো? না না, বেশি রাত্রে ঘুমিয়েছিলাম, তাই উঠতে দেরি হয়ে গেল। তোমাকে কতবার বলেছি রাত জেগে কাজ করবে না। তোমার আর সে বয়স নেই, কিন্তু আমার কথায় কান দিলে তো? সোমার গলায় অনুযোগ। কাল কোনো কাজ করিনি, হঠাৎ রাজ্যের পুরনো কথা মনে পড়ে যাওয়ায় ঘুম আসতে দেরি হলো। তুমি কখন ফিরলে মা? ঘণ্টাখানেক হলো। দানাপুর ফার্স্ট প্যাসেঞ্জারে ফিরেছি। শশাঙ্ক বাথরুমে চলে গেলেন। সোমার কথা ভাবতে ভাবতেই বাথরুমে গেলেন তিনি। ওই রকম দুর্দান্ত স্বভাবের বাপের যে এমন চমৎকার মেয়ে হতে পারে ভাবাই যায় না। প্রমথ তালুকদারের মেয়ে সোমা। তালুকদারের সঙ্গে প্রথম পরিচয় মিডলটন রোডের সেই গ্রিনভিউ হোটেলে। অবশ্য তাকে পরিচয় না বলে বার কতক চোখের দেখা বললেই ঠিক বলা যায়। বেনারস থেকে কলকাতা এসে মৃগাঙ্কর সঙ্গে শশাঙ্ক যখন গ্রিনভিউয়ে উঠলেন, তালুকদার তখন সেখানকার সর্বময় কর্তা, অর্থাৎ ম্যানেজার। তারই ঢালাও প্রশ্রয়ে কোকেনের ব্যবসা চলেছে গ্রিনভিউ হোটেলে জাঁকিয়ে। যাই হোক, কাপুর হত্যা সংক্রান্ত ব্যাপারটা ঘটে গেল। অত্যন্ত ভালো ভাগ্য বলতে হবে তালুকদারের। এই ব্যাপারের মধ্যে তার জড়িয়ে পড়াই স্বাভাবিক ছিল, কারণ কাপুরের স্ত্রী কোর্টে জেরার মুখে সহজেই বলে দিতে পারত তালুকদার এই কোকেন ব্যবসার সঙ্গে কিভাবে জড়িত। কিন্তু সেরকম অঘটন ঘটল না। সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে রইলেন তালুকদার। এ সমস্ত বিষয় খবরের কাগজের মাধ্যমে অবগত ছিলেন শশাঙ্ক। এরপর কেটে গেছে 2 বছর। পিছনে ফেলে আসা অনেক কিছুকে ইচ্ছে করেই ভুলে গেছেন শশাঙ্ক। মৃগাঙ্ককেই যখন তার আর মনে নেই, তখন 1.5 দিনে বার কয়েক দেখা তালুকদারকে মনে করে রাখার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এমনই দুর্দৈব একদিন ধূমকেতুর মতোই তালুকদার তার জীবনে উদয় হলেন। কি একটা কাজে স্টিল কন্ট্রোল অফিসে গিয়েছিলেন শশাঙ্ক। ইনকোয়ারি কাউন্টার থেকে প্রয়োজনীয় তথ্যটি জেনে নিয়ে নির্দিষ্ট ঘরে গিয়ে ঢুকলেন। কাউন্টারের ধারে সে সময় আর একজন দাঁড়িয়েছিলেন। বলা বাহুল্য, তিনি প্রমথ তালুকদার। তালুকদার কি প্রয়োজনে সে সময় সেখানে উপস্থিত ছিলেন তা অবশ্য বলা যাচ্ছে না। তবে শশাঙ্ককে দেখার সঙ্গে সঙ্গে তিনি চমকে উঠলেন। একটু মোটা হয়ে পড়লেও ব্যক্তিটি যে কে তা মুহূর্তের মধ্যে বুঝতে পারলেন। তবু নিশ্চিন্ত হবার জন্যে এনকোয়ারি ক্লার্ককে প্রশ্ন করলেন, এইমাত্র যিনি ভেতরে গেলেন তিনি কি শশাঙ্ক নাগ? হ্যাঁ। তালুকদারের মনের মধ্যে ঝিলিক খেলে গেল। সময়টা তার উপস্থিত ভালো যাচ্ছে না।
ভগবান কি তবে মুখ তুলে চাইলেন? তিনি কাউন্টারের কাছে অপেক্ষা না করে নিচে নেমে এলেন। ফুটপাতে পায়চারি করতে আরম্ভ করলেন। কিছুক্ষণের মধ্যে শশাঙ্কও নেমে এলেন। নিজের গাড়িতে উঠতে যাবেন, তালুকদার পাশে এসে দাঁড়ালেন। বললেন, চিনতে পারছেন? কই, না। স্বাভাবিক, আমার মতো স্মরণশক্তি সকলের হবে তার কোনো অর্থ নেই। আমি গ্রিনভিউ হোটেলের এক্স ম্যানেজার প্রমথ তালুকদার। শশাঙ্কর মনের মধ্যে ঝড় উঠল, প্রলয়ঙ্কর ঝড়। এই লোকটা আবার এই সময় উদয় হলো কেন? তিনি মনকে সংযত করে হালকা গলায় বললেন, ওহো, মনে পড়েছে বটে। কেমন আছেন বলুন? ভালো নয়, তবে আপনার সঙ্গে দেখা হয়ে যাওয়ায় মনে হচ্ছে সময়টা বোধহয় আমার ফিরল। কেন? গাড়িতে যেতে যেতেই বলবো। তালুকদার নির্বিকারভাবে গাড়ির মধ্যে গিয়ে বসলেন। অগত্যা শশাঙ্ককে স্টিয়ারিংয়ের সামনে বসতে হলো। গাড়িতে স্টার্ট নিতে হলো। ডালহৌসি থেকে বেরিয়ে স্প্ল্যানেড পেরিয়ে গাড়ি দক্ষিণ দিকে ছুটে চলেছে। কারুর মুখে কথা নেই, এক অস্বস্তিকর পরিবেশ। শেষে শশাঙ্কই নীরবতা ভঙ্গ করলেন। বললেন, দেখুন মিস্টার তালুকদার, আমি কাজের মানুষ। যদি আপনার কোনো বক্তব্য থাকে তবে বলুন, নইলে গাড়ি থেকে নেমে যান। এই তো, আমি আপনার কাছে সাদামাটা ভাষায় প্রস্তাব করছি। আমার আর্থিক অবস্থা উপস্থিত খুব শোচনীয়। পুলিশের হাত থেকে বেঁচে গেলেও সেই গোলমালের পর হোটেলের মালিক আমাকে আর কাজে রাখতে চাননি। কাজেই আমি কি করতে পারি বলুন? চিবিয়ে চিবিয়ে তালুকদার বললেন, এখনো মৃগাঙ্ক সুরের সেই অজ্ঞাত সঙ্গীটির নামে ওয়ারেন্ট চলছে। তার নাম ঠিকানা পুলিশকে দেওয়া এখন আমার পক্ষে মোটেই কষ্টকর নয়। বুকের মধ্যে উত্তাল সমুদ্রের প্রলয় নাচন চলেছে শশাঙ্কর। ধরা গলায় বললেন, আপনি আমাকে ব্ল্যাকমেল করতে চান? আপনি বুদ্ধিমান লোক, বুঝতে পেরেছেন দেখছি। আমার একটা হিল্লে করে দিলেই আমি সমস্ত কথা ভুলে যেতে প্রস্তুত আছি। হিল্লে? হ্যাঁ, ছেলে মেয়েদের হাত ধরে পথে দাঁড়াতে আমার খুব বেশি বিলম্ব নেই। দেখা যখন আপনার পেয়েছি, তখন সেরকম অবস্থায় যাতে আমাকে পড়তে না হয় সে ব্যবস্থা আপনাকে করতে হবে বই কি। তালুকদার নির্লিপ্ত গলায় কথাগুলো বললেন। কি কুক্ষণে শশাঙ্ক আজ স্টিল কন্ট্রোল অফিসে এসেছিলেন। তিনি এখন পরিষ্কার বুঝতে পারছেন তালুকদারকে সন্তুষ্ট করতে না পারলে তার জীবনের সমস্ত পরিকল্পনার এখানেই পূর্ণচ্ছেদ পড়ল। তিনি একটু ভেবে নিয়ে বললেন, আপনার কে কে আছে? 3 ছেলে ও 2 মেয়ে। স্ত্রী বছর 5 হলো মারা গেছেন। মোটা অঙ্কের একটা চেক আপনাকে আমি দিতেই পারি, কিন্তু টাকাটা ফুরিয়ে গেলে আবার আপনি আসবেন আমাকে বিরক্ত করতে। আপনার যাতে সত্যি উপকার হয় সেই ব্যবস্থাই করছি। কি ব্যবস্থা? আপনার বড় ছেলেকে আমি নিজের কারখানায় চাকরি দেব। কত টাকা মাইনে হবে? 500 টাকা। বেশ, তবে আমার 2টি ছেলেকে চাকরি দিতে হবে। 2 জনকে? তাই হবে। আপনাকেও আইনসঙ্গতভাবে লিখে দিতে হবে আর কোনো ব্যাপারে আপনি ভবিষ্যতে আমাকে বিরক্ত করতে পারবেন না। তালুকদার সম্মত হলেন। এই ঘটনার পর আরও 2 বছর কেটে গেছে। তালুকদার মাঝে মাঝে আসেন শশাঙ্কর কাছে। এখন তার আর কোনো আবদার নেই। ছেলে 2টি কাজ করছে, সংসার চলছে ভালোভাবে। কাজেই তখন লাউডন স্ট্রিটের বাড়ির নির্মাণ কাজ সবে শেষ হয়েছে। টালিগঞ্জ থেকে এখানেই উঠে এসেছেন শশাঙ্ক। কিন্তু এত বড় বাড়িতে ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। পৃথিবীতে তিনি সম্পূর্ণ একা, এ কথা যেন বড় বেশি করে মনে পড়ছে আজ। যদি কোনো সন্তানের জনক হতেন তিনি, আজ এই বাড়ি হাসি উচ্ছ্বাসে ভরে থাকত। কিন্তু ভাগ্য তাকে ওখানেই চোখ ঠেরেছে, প্রচণ্ড বিদ্রূপ করেছে। গৃহপ্রবেশের কোনো অনুষ্ঠান হয়নি, অথচ এটা না করলেও নয়। তাই একদিন কয়েকজনকে মধ্যাহ্ন আহারে আমন্ত্রণ করলেন। তালুকদারও এলেন 2 মেয়েকে সঙ্গে নিয়ে। সেদিন প্রথম সোমাকে দেখলেন শশাঙ্ক। লাজনম্র কিশোরী, দেখেই ভালো লাগলো।
বারবার মনে হতে লাগলো এইরকম মেয়ে যদি থাকতো তার, অসীম স্নেহে তাকে ডুবিয়ে রাখতেন, নিজের অবসর অতিবাহিত করতেন তার আদর আবদার শুনে। শেষে আর থাকতে পারলেন না, কথাটা বলেই ফেললেন তালুকদারকে। আমার একটা কথা রাখবেন? বলুন। আপনাকে আমি আরেকটু হালকা করতে চাই। কিভাবে বলুন তো? আপনি জানেন আমার সব আছে, নেই শুধু সন্তান। আপনার মেয়ে সোমাকে দেখে অবধি আমার মনের মধ্যেকার অতৃপ্ত পিতৃত্ব মাথাচাড়া দিয়ে উঠছে। আপনি কি সোমার দায়িত্ব আমাকে দিতে পারেন? দ্রুত চিন্তা করলেন তালুকদার। প্রস্তাবটা অভাবনীয় হলেও মন্দ নয়। সোমা শশাঙ্কর কাছে থাকলে তার অনেক দায়িত্ব কমে যায়। প্রচুর বৈভবের মধ্যে যে শুধু মানুষ হবে তাই নয়, ভালো ঘরে ভালো বরের হাতেও পড়বে। তবু তালুকদার বললেন, একটু ভেবে দেখি। ভেবে দেখবার কিছু ছিল না, শুধু নিজের দরটা বজায় রাখলেন। পরের দিন নিজের সম্মতি জানালেন এবং দিন কয়েকের মধ্যেই সোমা চলে এলো। তারপর 8 বছর কেটে গেছে এই লাউডন স্ট্রিটের বাড়িতে তার। শশাঙ্ক প্রাণ ঢেলে তাকে ভালোবেসেছেন, সোমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখেননি। 11টার সময় কারখানায় গেলেন শশাঙ্ক। নিজের অফিস ঘরে ঢুকেই ইন্টারকামের চাবি ঘোরালেন। ওপাশ থেকে সাড়া পাওয়া গেল। ইয়েস স্যার। সুদেশকে পাঠিয়ে দিন। সুদেশ মুখার্জি কারখানার চিফ ফোরম্যান। শশাঙ্ক তাকে পছন্দ করেন, অত্যন্ত ভালো ছেলে। আবার ইন্টারকামের কাছে মুখ নামিয়ে আনলেন তিনি। দেবেশবাবুকেও পাঠিয়ে দিন। দেবেশ রাহা কারখানার প্রোডাকশন ম্যানেজার। এদের দুজনকে সঙ্গে নিয়ে এক্ষুনি তিনি ব্যাংকে যাবেন। গয়নার বাক্সটা একলা আনতে সাহস হচ্ছে না তার। কলকাতা শহর, পথে গোলমাল হওয়া বিচিত্র নয়। তিনি মনস্থির করে ফেলেছেন, আর হাঙ্গামা বাড়াবেন না। গয়নাগুলো মৃগাঙ্ককে দিয়ে দেবেন। দেবেশ রাহা ঘরে প্রবেশ করলেন। বয়স 42-43-এর মধ্যে। উচ্চতায় খুব বেশি নন তিনি। আঁটোসাঁটো দেহ, মাথায় চকচকে টাক। গুড মর্নিং স্যার। মর্নিং, বসুন। চেয়ারে বসে পড়ে রাহা বললেন, আমায় ডেকেছেন? হ্যাঁ, সুদেশকেও ডেকেছি। ও আসুক, তারপর বলছি কেন ডেকেছি আপনাদের। সুদেশ এলো। বছর 28-এর দীর্ঘাঙ্গ যুবক, গায়ের রং কালো, সারা মুখে একটা মিষ্টি ভাব ছেয়ে রয়েছে। গুড মর্নিং স্যার। মর্নিং। সুদেশ বসল। পিয়ারসন ধরালেন শশাঙ্ক। এক মুখ ধোঁয়া ছাড়লেন। দেবেশ রাহার দিকে তাকিয়ে বললেন, আপনাদের দুজনকে এক্ষুনি একবার আমার সঙ্গে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে? হ্যাঁ, ভল্ট থেকে গয়নার বাক্স নিয়ে আসতে হবে। একলা যেতে সাহস পাচ্ছি না, কয়েক লাখ টাকার গয়না আছে বাক্সটায়। সোমা দেবীর বিয়ের ব্যবস্থা হয়ে গেছে নাকি? রাহা প্রশ্ন করলেন। এখনো ঠিক হয়নি। সোমার বিয়ের গয়না আলাদা গড়ানো আছে। এই হীরের গয়নাগুলো আমার এক বন্ধুর গচ্ছিত ছিল, ফিরিয়ে দিতে হবে। কথাটা শেষ করেই শশাঙ্ক ড্রয়ার খুললেন। কি যেন খোঁজাখুঁজি করলেন। নির্দিষ্ট বস্তুটিকে না পেয়ে তিনি আবার বললেন, ভল্টের চাবিটা এইখানে নেই দেখছি, বাড়িতেই আছে ওয়ার্ড্রোবে। সুদেশ, তুমি আমার গাড়িটা নিয়ে চলে যাও। সোমাকে বলবে সে যেন তোমায় আমার চামড়ার কি কেসটা দিয়ে দেয়। উঠে দাঁড়ালো সুদেশ। ঘর থেকে নিষ্ক্রান্ত হল। ট্যাংরা থেকে লাউডন স্ট্রিট পৌঁছতে ওর সময় লাগলো প্রায় 40 মিনিট। এত সময় লাগবার কথা নয়। মাঝপথে জ্যাম ছিল এক জায়গায়, তাই দেরি হলো। নাগ হাউসের পার্লার পার হয়ে করিডোরে এলো সুদেশ। এ বাড়িতে ওর অবাধ গতি। সোমা শান্তিনিকেতনে গিয়েছিল এ কথার অজানা নয়। আজই ফিরেছে। পড়ে পড়ে ঘুমোচ্ছে বোধহয়। নিশ্চয়ই তাই। একটা বেয়ারাকে ডেকে বলল, মিশি বাবাকে খবর দাও। উনি ড্রয়িং রুমে আছেন। সুদেশ
ড্রয়িং রুমে চলে গেল। সোমা জানলার ধারে দাঁড়িয়ে কি যেন দেখছিল। সুদেশ তার পিছনে গিয়ে গলা খাঁকারি দিয়ে বলল, ওমর খৈয়াম বলেছেন, বাতায়ন পাশে একলা দাঁড়ায়ে কে গো বিরহিনী তুমি। এই ধরনের আরো কি সমস্ত বলেছেন তিনি মনে পড়ছে না। মুখ ফেরালো সোমা। হুমা, তুমি? প্রশ্ন নিষ্প্রয়োজন। জানলার ধারে যখন তুমি দাঁড়িয়ে আছো তখন আমাকে গাড়ি থেকে নামতে আগেই দেখেছো। সোফায় এসে বসলো দুজনে। মৃদু হেসে সোমা বলল, তর সইল না বুঝি? আমি ফিরেছি খবর পেয়েই কারখানা থেকে পালিয়ে চলে এলে? কার কাছ থেকে খবর পাবো? কাকা হয়তো বলেছেন। কারখানাটা গাল গল্প করবার জায়গা নয় ম্যাডাম, ওখানে সব সময় গুরুগম্ভীর কাজকর্ম হয়। হয় বুঝি? হয়ই তো। এখন আমি এসেছি একটা জরুরি কাজ নিয়ে। চোখ বড় বড় করে সোমা বলল, বাড়িতে? জরুরি কাজ? শুনতে চাও নাকি? ওতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি শুধু অবাক হচ্ছি তোমার ব্যবহার দেখে। বিস্মিত গলায় সুদেশ বলল, কেন? আমার ব্যবহারে তুমি কি ব্যতিক্রম দেখলে? আমি শান্তিনিকেতন থেকে ফিরে এলাম, কোথায় তুমি আমাকে প্রশ্ন করবে ওখানে কি কি দেখলাম, জায়গাটা আমার ভালো লাগলো কিনা, তা নয়। তোমার শখের প্রাণ, তাই ও সমস্ত হালকা ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছ। আমি এখন কত সিরিয়াস ব্যাপার নিয়ে চিন্তিত আছি জানো? যে কাজে আমি এখানে এসেছি, তুমি শুনতে চাইলে না কি করব? তোমার জন্যই আসলে। আমার জন্য আবার কি হলো? আকাশ থেকে পড়ল সোমা। গম্ভীর গলায় সুদেশ বলল, ভল্টের চাবিটা নিতে এসেছি। মিস্টার নাগ, তোমার গয়নাগুলো বার করে দেখবেন আরও কিছু করাতে হবে কিনা। তোমার নাকি কোথায় বিয়ের ঠিক হয়ে গেছে? আমার? এ মিথ্যুক। বিশ্বাস না করলে আমি কি করব? আমার বিয়ে ঠিক হতেই পারে না। কেন? কাকা সমস্ত জানেন বোধহয়। কি জানেন বলো তো? তোমাকে নিয়ে আর আমি পারি না বাপু। কাকার কি চোখ নেই? তোমার হাবভাব তিনি বুঝতে পারেননি মনে করছো? আর তোমার? আমাদের বোঝা এত সহজ নয় ফোরম্যান সাহেব। জ্ঞানীরা বলেছেন, মেয়েদের মন বোঝা নাকি দেবতাদেরও অসাধ্য। সোমা ঘেঁষে এলো সুদেশের কাছে। বলো না, কি হয়েছে? কি আবার হবে? মিস্টার নাগের কি কেসটা নিতে এসেছি। কেন? ভল্ট থেকে কোনো এক বন্ধুর গচ্ছিত গয়না বার করবেন। ও। সুদেশ সোমাকে কাছে টেনে আনলো। হাঁপ ছেড়ে বাঁচলে বোধহয়। বয়ে গেছে। তুমি কি ভাবো তোমাকে বিয়ে করবার জন্যে হা পিত্তেশ হয়ে বসে আছি? সুদেশ মৃদু হেসে বলল, আছোই তো, আমার মতো সৎপাত্র আর পাচ্ছ কোথায় বলো? কিন্তু আর না, কথায় কথায় অনেক দেরি করে ফেলেছি। সোমা সরে এলো ওর কাছ থেকে। বলল, আজ তো মহরম, ব্যাংক বন্ধের দিন। গয়না কিভাবে বার হবে শুনি? তাও তো বটে। এই বুদ্ধি নিয়ে তোমরা কারখানা চালাও? দিনক্ষণে জ্ঞান নেই। সুদেশ আবার হাসল। ওদের কারখানায় কোনো মুসলমান কর্মী নেই, কাজেই মহরম, ঈদ ইত্যাদিতে ছুটি দেওয়া হয় না। এই ছুটিগুলো অন্যভাবে দেওয়া হয়। সুদেশ ফোন করল শশাঙ্ককে। তাকে জানালো কথাটা। তিনি চাবি আনতে নিষেধ করলেন। ফোন ছেড়ে দিয়ে বলল, এবার চলি। চলি মানে? কারখানায় ফিরতে হবে না? না ফিরলেও চলে। বলো তো কাকাকে ফোন করে তোমার ছুটি মঞ্জুর করিয়ে দিই। তাহলে সহজেই তিনি বুঝতে পারবেন নিজের লজ্জার মাথা কিভাবে চিবিয়ে খেয়েছে তার আদরের ভাইঝি। চলি এখন, সন্ধ্যার দিকে আসবো। সুদেশ ওখান থেকে বিদায় নিল। গেট দিয়ে গাড়ি বেরিয়ে যাবার পর পার্লার থেকে নিজের ঘরে চলে গেল সোমা। মুখে তার অল্প একটু হাসি লেগে আছে। ভীষণ ছেলে মানুষ সুদেশ। এত দায়িত্ব নিয়ে কাজ করে, তবু ওর ছেলে মানুষই গেল না। সোমা বিছানায় গা এলিয়ে দিল। খাট সংলগ্ন বুককেস থেকে একটা বই টেনে নিয়ে মনঃসংযোগ করল। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রীকৃষ্ণানু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যবেদী বাসব থেকে নেওয়া একটি রহস্য উপন্যাস কিন্নর কিংসুক। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।
দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।